অবশেষে আমরা পেরিয়ে এলাম আরো একটি বছর। পুরনো বছরে অনেক কিছু হারালাম, আবার অনেক কিছু পেলাম। তবে সবচেয়ে বড় পাওনা কি জানেন? সৃষ্টিকর্তার আশীর্বাদে নতুন একটি বছর দেখতে পেলাম আমরা। নতুন বছরের শুরু মানেই একরাশ আশা, একরাশ প্রত্যাশা। নিজে ভালো থাকার প্রয়াস এবং অন্যদের ভালো রাখার প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ হওয়া। নতুন বছরের শুরু মানে পুরনো ক্যালেন্ডার পাল্টানো নয়। এই দিনটার গুরুত্ব অনেক। পুরনো বছরের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি আগামী বছরের পরিকল্পনা করা। শুধু ব্যক্তি হিসেবেই নয়, যে কোনো সংস্থা, সংগঠন কিংবা প্রশাসনেরও নানান পরিকল্পনা করতে হয়। আর যারা দেশ কিংবা রাজ্য পরিচালনার দায়িত্বে আছেন বা যারা রয়েছেন এই মুহূর্তে, তাদেরও কিন্তু অনেক অঙ্ক কষতে হয়। পুরনো বছরে কি কাজ অসম্পূর্ণ রয়ে গেল, নতুন বছরে কি করতে হবে, চলুন আজ সেই সব নিয়ে চর্চা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আপনাদের সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আমার সাথে এই বিশেষ টক শোতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক ডক্টর আশিস কুমার বৈদ্য, বিশিষ্ট প্রকৌশলী ও সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী এবং রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। আপনাদের তিনজনকেই স্বাগত আজকে অনুষ্ঠানে। আশিসবাবু, আপনাকে যখন আজ পেয়েছি, তো একটা নতুন বছরের প্রথম টক শো আমাদের আজকে, তো এখানে আপনাদের তিনজনকে পেয়েছি, খুব ভালো লাগছে। একটা কবিতা দিয়ে শুরু করি আজকে। কেমন হয় কবিতা দিয়ে? আপনার স্বরচিত কবিতা যদি পাঠ করে শোনাতে পারেন আজ আমাদের কিছু। প্রথমেই আমি নিউজ ভ্যানগার্ড রাজ্যের প্রথম সারির বলবো প্রায় সর্বোত্তম টিভি চ্যানেল নিউজ ভ্যানগার্ডের যে কর্তৃপক্ষ, তারা আমাকে যে এখানে আজকে নতুন বছরে শ্রোতৃমণ্ডলী এবং দর্শক মণ্ডলী তাদের যে মুখোমুখি আসার একটা সুযোগ করে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও সঞ্চালক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে বন্ধুরা আজকে রয়েছেন আমার সঙ্গে, তাদের প্রত্যেককে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো প্রথমে আমার প্রতি যে একটা আদেশ হয়েছে কিংবা আমরা বলবো অনুরোধ হয়েছে, সেটি আমি মাঝে মাঝে, যদিও আমি মূলত গবেষণাধর্মী গ্রন্থ লিখি বা বই লিখি এবং কবিতা মাঝে মাঝে আমাকে ইচ্ছা করে লিখে যাই। আজকে মোবাইল দেখার সময় দেখলাম যে অনেকেই নতুন বছরকে নিয়ে কিছু কিছু কবিতা লিখেছে, তখন আমারও মনে হলো যে আজকে আমিও একটা লিখে ফেলি। তো এই লেখাটা আছে এরকম। সেটা হচ্ছে এই: যে যায় সে যায়, যে যায় সে যায়, এ কথা সর্বৈব সত্য নয়। যে গেছে তার কি সবটুকুই গেছে? না, তাও সত্যি নয়। গত বছর তো গোলাপ ফুটেছিল আমার বাগানে, গত বছরেও তো গোলাপ ফুটেছিল আমার বাগানে, আজও দেখি নতুন গোলাপে কলাপ মেলেছে রঙিন প্রজাপতি। যাপিত জীবনের সাগর বেলায় কত না পদছাপ, সব তো মোছেনি। কত না তাপদগ্ধ দিনের দুর্বহ স্মৃতি, কিছুই ভুলিনি। আবার গত বছর এক সোনালী সন্ধ্যায় পেয়েছিলাম সাগরিকার দেখা। আনন্দ সন্ধ্যায় জ্বালিয়ে মোমের বাতি মুখোমুখি কাটিয়েছে দুদণ্ডের অবসর বড় মধুময়। পরশু তো অনেক রাত অবধি জেগে কথা বলেছি রবীন্দ্রনাথের সাথে একাত্ম হয়ে। গত রাত মোবাইলের পর্দায় খুঁজেছি গাজা আর ইউক্রেনের নরসংহার কতটা বিভৎসতায় গড়িয়ে চলেছে স্থানবৎ রাষ্ট্রসংঘের নাকের ডগায়। গড়পড়তা, বাজার দর, ভোগবাদী জীবন দর্শন নতুন বছরেও একইভাবে ভাবনার বিষয় থাকবে। সব জেনেও আশায় আশায় থাকি ফিকে হবে মুখোশের রং। বাহ, খুব সুন্দর। স্বপ্ন এবং কল্পনা এবং বাস্তবকে এত সুন্দরভাবে আপনি আপনার কবিতায় ফুটিয়ে তুললেন আজকের এই কবিতাটাতে, এবং খুব প্রাসঙ্গিক আজকের এই দিনটাতে। আপনি গাজার কথা বললেন, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললেন, ভাবছিলেন এক, দেখছেন এক। ঠিক এটাই বোধহয় আমরা দেখছি আজ। আপনার কাছে আসবো আবার ঘুরে আমি। বিশ্বজিৎদা, এই যে 2023 চলে গেল, আমাদের একটা বছর চলে গেল। একটা বছরে তো সবার জীবনে ব্যক্তিগতভাবে হোক বা আমাদের দেশের জন্য অনেক কিছু স্মরণীয় হয়ে থাকবে। কিছু থাকবে যেগুলো হয়তো আমাদের পাওয়া হয়নি বা আমরা বলি ব্যর্থতা আমাদের, আর কিছু হয়তো পাওয়ার জন্য। তো আপনার কি মনে হয় 2023-এ আমাদের দেশের সবচেয়ে বড় প্রাপ্তি কি কি ছিল, আর ব্যর্থতা কোন কোন জায়গায় ছিল?
প্রথমেই দর্শকদের এবং আমার কো প্যানেলিস্ট দুজনকে এবং দীপন বাবু আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল। ধন্যবাদ। ভালো কাটুক 2024। আসলে আমাদের বাজেট বলুন বা এখন তো একাডেমিক ক্যালেন্ডার বলুন, সবকিছু এপ্রিল টু মার্চ, কিন্তু তাও জানুয়ারি, 1 জানুয়ারি এটাতে আমাদের একটা উন্মাদনা অনেক একটা সেকশনের ভিতরে এখনো আছে। বা ধরুন একটা রিজলিউশন, এটা সবাই নিয়ে চলার চেষ্টা করে, একটা রিজলিউশন কতটা প্র্যাকটিক্যালি করা হয় এটা আলাদা কিছু, কিন্তু এইরকম একটা আলোচনা যে এই বছরটা আমরা কিভাবে কাটাবো এটা একটা চলে। তো সেই উদ্দেশ্যে বলতে গেলে এই আজকের আলোচনা, এটা রিভিউ তো অলওয়েজ বেটার, যে আমরা কি পেয়েছি লাস্ট 1 ইয়ারে, এখন আমরা কি পাবো এটার একটা রিভিউ তো খুবই ভালো দরকার আছে। নতুন বছরে আমাদের অনেক কিছু পেয়েছি। পাওয়ার ভিতরে আমি বলবো আমাদের, বিশেষ করে আমাদের যদি দেশের পয়েন্ট অফ ভিউতে আমরা দেখি, খুব ভালো হয়েছে আমাদের যে বিশ্বে আমাদের, বিশেষ করে আমাদের যে ভারতের স্ট্র্যাটেজি বলুন, বিশেষ করে আমাদের G20 সামিটের ভিতরে জয়েন্ট ডিক্লারেশনের ক্ষেত্রে, হ্যাঁ, এবং রিলেটেড ইকোনমিক, যে ইন্ডিয়া ইকোনমিতে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হিসাবে উঠে আসা এবং 5th লার্জেস্ট ইকোনমিতে পরিবর্তন হওয়া, এবং সারা পৃথিবীর যে আমরা G20-তে দেখলাম আমাদের, যে সারা পৃথিবীর তাবর তাবর বড় বড় যারা, মানে পৃথিবীর একদম ফেস যারা কর্তৃত্ব, সর্বময় কর্তৃত্ব নিয়ে আমরা জানি যারা চলেন, তারা G20-তে এসে ইন্ডিয়ার যে প্রেসিডেন্সি G20-র এটাকে প্রশংসাও করলেন না শুধু, এটাকে ওরা রিকগনাইজ করলেন, অ্যাকসেপ্ট করলেন। এটা ডিক্লারেশন সিগনেচারের মাধ্যমে বোঝা গেল যে ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যালি কত সুন্দরভাবে পুরো জিনিসটাকে, পুরো ডিফারেন্ট অ্যালাইনমেন্টের চিন্তাধারার সবাইকে নিয়ে সই করা অনেক বড় ব্যাপার। কিন্তু এটার জন্য এটা প্রমাণ করে যে ইন্ডিয়া মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের একটা সুপার পাওয়ার হিসাবে এখন গণ্য করা হচ্ছে। মানে 2023-এর একটা বিরাট বড় সাকসেস এটা, আমাদের অনেক বড় সাকসেস এটা, এবং সারা পৃথিবী এখন তাকিয়ে থাকে সে মানে যে ইন্ডিয়ার একটা রোলের জন্য, যেটা এখন বিশেষ করে আমাদের দেখছি যে হামাস এবং ইসরায়েলের যুদ্ধেরও বলছে যে ইন্ডিয়া কি বলছে, ইন্ডিয়া এটার ভিতরে মানে ইন্টারফেয়ার করে একটা মেডিয়েশনের কাজ করুক, একটা মেডিয়েশনের কাজ করে একটা জিনিসটাকে একটা সলিউশনের দিকে নিয়ে যাক। এটার কারণ হচ্ছে কি, ইন্ডিয়া বারবার দেখা যাচ্ছে সব দেশ কোনো না কোনো ওদের পার্সোনাল ইন্টারেস্ট সহ কিন্তু এগিয়ে যায়। যেমন চায়না বলুন, চায়না আমরা দেখেছি, চায়না আগ্রাসী মনোভাবের জন্য সবাই চায়নাকে প্রথম যারা ছিল আস্তে আস্তে দূরে সরে আসে। আমেরিকাও ওদের অস্ত্র বিক্রি থেকে শুরু করে কর্তৃত্ব অন্য কোনো ইন্টেনশন থেকেই করে, কিন্তু ইন্ডিয়া দেখা যাচ্ছে এটা জায়গা করে নিয়েছে যে জায়গাতে, যে একটা যে ইন্ডিয়া ডিপেন্ডেবল আমাদের একটা মানে পার্টনার হতে পারে, দুঃখের দিনে স্বার্থ খুঁজবে না। ও যখন মানে ভ্যাকসিনেশন দিচ্ছে বা আদার সাপোর্ট করছে, তখন ও নিজের স্বার্থের জন্য করছে না জিনিসটা, ও একটা নিজেকে এটা একটা বড় মন, এবং এটা বড় মন বড় সুপার পাওয়ারের পক্ষে সম্ভব, যার ফলে সারা পৃথিবীর সবচেয়ে অ্যাকসেপ্টেবল মানে ইন্ডিয়া এখন হয়ে উঠছে যত দিন যাচ্ছে। ওকে, আমরা প্রাপ্তির ক্ষেত্রে তো বিশেষ আপনি বললেন এটা G20 সামিট বা এছাড়া আমাদের আরেকটা বেজর হচ্ছে, আমি একটু বলি প্রাপ্তির ক্ষেত্রে, চন্দ্রযান 3 অনেক বড় প্রাপ্তি। এটা চন্দ্রযান 3 যেটা আমি বলবো, এটা অনেক বড় ব্যাপার। এটা ইন্ডিয়ান টেকনোলজি বুঝিয়ে দিচ্ছে যে এটা ইন্ডিয়ার যে সায়েন্টিস্টরা কোন পর্যায়ের আছে, কত, যেটা অন্যান্য আমেরিকা যে পয়সা দিচ্ছে, ইন্ডিয়া এর 100 ভাগের 1 ভাগ খরচে ওরা করে দেখাচ্ছে জিনিসগুলো, এবং এটা ব্রেন দিয়ে কাজ করছে। মানে সামনের যে দশক এটা হতে যাচ্ছে ইন্ডিয়ার, এগুলো সিগন্যালটা কিন্তু 2023 কিন্তু আমাদের দিয়ে দিয়েছে যে কামিং যে আমাদের ডিকেড আসছে, এই ডিকেডটা পুরোটা ইন্ডিয়ার হচ্ছে। এটা একটা বড় ব্যাপার, বিরাট বড় প্রাপ্তি। ওকে, G20 সামিট, 5th লার্জেস্ট ইকোনমি, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এবং পাশাপাশি চন্দ্রযান 3, এই তিনটে আপনি মনে করছেন যে 2023 সালে ভারতবর্ষের সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের দেশের। ব্যর্থতা কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে কোনো ব্যর্থতা আপনার কাছে মনে হচ্ছে যেটা দেশের ব্যর্থতা?
ব্যর্থতা তো আছে, ব্যর্থতা নেই বলে এটা বালাসোর অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা রেল অ্যাক্সিডেন্ট, অনেকদিন পরে একটা বড় অ্যাক্সিডেন্ট হলো এটা। হ্যাঁ, এইটা একটা মানে এখনো টেকনোলজিক্যালি এত আপগ্রেডেড হয়েও আমরা এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলোকে এখনো আমরা অ্যাভয়েড করা avoid করতে যাচ্ছে না, অ্যাভয়েড করা যাচ্ছে না এটা। তারপর আরো আছে, যেমন ধরুন মণিপুরের একটা ইনসিডেন্ট নিয়ে, এটা একটা এখনো চলছে, সেটা এখনো থামেনি। এটাও একটা ইনসিডেন্ট আছে। মূলত এই দুটো আমি বলবো। ওকে, এই দুটো জায়গাতে আপনি ব্যর্থতা বলছেন। এই দুটো জায়গাতে আমরা খুব একটা বেশি আর ডিটেলসে যাব না আজকে, কারণ আমাদের কাছে দর্শক বন্ধুরা আপনাদের বলে রাখি যে আমরা দেশের বলুন, রাজ্যের বলুন, কি পেয়েছি, কি হারিয়েছি, বা কোন জায়গাটা আমরা আর পেতে পারতাম, মানে প্রাপ্তি এবং ব্যর্থতা যেটা, সেটা নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু পাশাপাশি এবছর আমাদের দেশের জন্য, রাজ্যের জন্য বা বিভিন্ন সেক্টরে আমাদের কি প্রত্যাশা রয়েছে এবং সেগুলো আমরা কি করে পূরণ করতে পারি, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। মনোময়দা, একই জায়গায় আপনার কাছেও আসবো। আগে শুরুতেই যে 2023 ওই ব্যর্থতা কোথায় ছিল ভারতবর্ষের যদি দেখি, এবং প্রাপ্তি কি কি আপনার মনে হয়? 2024 সালের আজকের প্রথম দিনে ভ্যানগার্ডের প্রত্যেকে যারা রয়েছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা রইল। বছরটা আপনাদের ভালো কাটুক। পাশাপাশি যারা আমাদের দর্শক রয়েছেন বা যারা দর্শক হবেন বলে ভাবছেন, এখনো হননি, হয়ে যান তাড়াতাড়ি, তাহলে আপনারা আপনাদের এই এর সাথে অংশীদার হতে পারবেন এবং অংশীদার হবেনও, আমি জানি। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। 24 ভালো কাটুক, প্রত্যেকে সুস্থ থাকুন। প্রথম কথা হচ্ছে যে সাফল্য চন্দ্রযান। আর আমি খেলার জগতের মানুষ দেখে বিশ্বকাপ ক্রিকেটের আমরা ফাইনাল খেললাম, পরপর 11টা ম্যাচের ভেতরে 10টা ম্যাচ আমরা জিতেছি। নট এ ম্যাটার অফ এশিয়ান গেমসে স্বাধীনোত্তর ভারতবর্ষে সবচেয়ে বেশি আমরা পদক জিতেছি। এবং স্বাভাবিকভাবে G20-র সাফল্য, তার একটা অন্য দিকও আছে, আমি সেটা ব্যর্থতার সময় যাব। এই সাফল্যগুলি আমাদের চোখে দেখিয়েছে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রবীন্দ্রনাথের কথা প্রায় ফলতে চলেছে। এই যদি আশা করি, তাহলে ব্যর্থতা থাকবেই। যে কোনো দেশের ব্যর্থতাই তার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের শিখিয়েছেন। নোবেল প্রাইজ পাওয়ার দিন, আগের দিন রাতে যখন জুরিরা ওনার কথা শুনতে শুনতে উঠে চলে গেলেন, তিনি সারা রাত ঘুমোতে পারেননি, কেঁদেছিলেন। পরের দিন সকালে যখন ওনাকে ফুলে ফুলে শোভিত করে দেওয়া হলো, লিখলেন, ঘুম থেকে উঠিয়া দেখিলাম আমি বিশ্ববিখ্যাত হইয়া পড়িয়াছি। সুতরাং সাময়িক একটা ওনার ব্যর্থতা ছিল মনে হয়, এরকম একটু ভেবেছিলেন। সাফল্যটা তারপরে। আমাদেরও ভারতবর্ষ সবসময় ব্যর্থতা যদি হিসেব করতে না পারি, তাহলে সাফল্যের কোনো হিসেব থাকবে না। আপনি যদি কোনো পরীক্ষায় যদি পাশ করেন, সবাই যদি পাশ করে যায়, আপনার যত না বেশি আনন্দ হবে। যদি পার্সেন্টেজ অফ হিসেবে যদি দেখেন, আপনি 90% লোক পাশ করেছে, তার ভেতরে আপনি আছেন ঠিকই, কিন্তু 10% যে ফেল করেছে বা পাশ করতে পারেনি, তাদের টপকে যে আপনি গেছেন, তার যেমন একটা আনন্দ আপনার থাকে, পাশাপাশি এই 10 জনের জন্য আপনার একটা দুঃখ থাকে। এই যে সাফল্যটা, এই দুঃখটাকে সামনে নিয়ে সাফল্যটা এগিয়ে যায়। আমাদের চন্দ্রযান 3, আমরা আগের চন্দ্রযানটা যদি ব্যর্থ না হতাম, আসতাম না। পাশাপাশি এ কথাও তো ভাবতে হবে, এই চন্দ্রযান 3-এ যারা কাজ করেছেন, বিহারের যে শ্রমিকরা গত 18 মাস ধরে বেতন পাচ্ছেন না, কথা আমাদের ভাবতে হবে। পাশাপাশি এই চন্দ্রযান থেকে, মানে আমাদের ইসরোর যে টোটাল যে আমাদের লাস্ট বাজেট যদি আমরা দেখি, যে আমাদের মহাকাশ গবেষণায় বাজেটের পরিমাণ কমেছে, আমাদের ভাবতে হবে। এই যে বিষয়গুলি, সবগুলি নিয়েই ভারতবর্ষ অবশ্যই এগিয়ে যাবে। এটাই তো সমস্ত ভারতবর্ষী 100। এই মুহূর্তে আমরা আরেকটা, এটাকে সাফল্য না ব্যর্থতা আপনারা ধরবেন, আরেকটা বিষয়, আমরা এই মুহূর্তে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ আমরা চীনকে ছাড়িয়েছি।
চীন তার জনসংখ্যা বাড়ানোর জন্য নতুন প্রপোজাল এনেছে। কি প্রপোজালটা? তারা যে জনসংখ্যা কমানোর জন্য যে পদ্ধতি করেছিলেন, জনসংখ্যা ওই পদ্ধতিটাকে তারা বন্ধ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই যে সাফল্যগুলি আমাদের সামনে রয়েছে, আমি ইকোনমিক গ্রোথের কথা যাব না, এই কারণ এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এবং আপনারা যদি রিসেন্টলি আমাদের প্রাক্তন গভর্নর রিজার্ভ ব্যাংকের গভর্নরের রাজনের লেখা পড়েন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। আজকেও বিভিন্ন পত্রপত্রিকায় আছে, আমি এই বিতর্কে যাচ্ছি না। G20 আর ব্যর্থতার ক্ষেত্রে প্রথম ব্যর্থতার যেটা আমি বলবো সেটা হচ্ছে সংসদের ভেতরে দুটো মানুষ ঢুকে গিয়ে সংসদ চলাকালীন সময়ে সাংসদের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। এটা ভয়ঙ্কর রকমের ব্যর্থতা। যদি এটা বলেন নিরাপত্তার ব্যর্থতা, অবশ্যই নিরাপত্তার ব্যর্থতা। আরো বড় বিষয় যে সংসদ চলাকালীন সময়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবৃতি দিলেন না। এটা ব্যর্থতা না এড়িয়ে যাওয়া, সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ নোটিশ করেছে। স্বাভাবিকভাবে এটা যদি না আসতো, আমার আশা পরবর্তী সময়ে এটা উনি দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন। আর হচ্ছে আরো কিছু আছে ব্যর্থতার ক্ষেত্রে, যেমন ধরুন নারী বিল যদি সাফল্য দাবি করি, তাহলে এটা কবে থেকে চালু হবে? এই যে আমরা জায়গাটাকে ফাঁক রেখে দিলাম, নারীদের সামনে, মহিলাদের সামনে যে সাংঘাতিক রকমের একটা সুযোগ আমি দিয়ে দিয়েছি, 33% যে রিজার্ভেশন, সংরক্ষণটা বিধানসভা, লোকসভা সব জায়গায়, এই জায়গাটাতে আমি কবে থেকে চালু করব, এটা স্পষ্টীকরণ থাকলে এটাকে ব্যর্থতা ধরবো না সাফল্য ধরবো আমি বুঝতে পারছি না। ফলে একটা ডাইলেমার ভেতরে আমরা রয়ে গেলাম। মণিপুর একটি ঘটনা না, মণিপুর আমাদের ভাবাচ্ছে, এবং স্পষ্ট করে বলতে দ্বিধা নেই, মণিপুর সম্পর্কে আমাদের ব্যর্থতা রয়েছে। কোন জায়গায় ব্যর্থতা রয়েছে? ইন্টেলিজেন্সিয়ার ব্যর্থতা রয়েছে, আমাদের প্রয়োগের দিকে ব্যর্থতা রয়েছে, বিদেশ নীতিতে আমাদের কিছু ব্যর্থতা রয়ে গিয়েছে। G20 সাফল্যের পরে 1 মাসের ভেতরে কানাডার সঙ্গে এই সমস্যাটা হলো কি করে? আমাদের যে ছেলেগুলি কানাডা থেকে প্রায় বহিষ্কারের মতো হয়ে গেল, সেই ক্ষেত্রে বিদেশ নীতিতে আমাদের একটা ব্যর্থতা রয়েছে। এই মুহূর্তে যে ঘটনাটা সবচেয়ে বেশি আমাদের আঘাত করেছে, ওনার কবিতার প্রথম দিকেই যেগুলি রয়েছে, এই গাজা এবং ইউক্রেন, ইসরায়েলের যে যুদ্ধ, আমার দিকে সবাই তাকিয়েছে, ভারতের দিকে। আমার ভূমিকাটা কি? আমরা কোন দিকে যাব, আমরা কি করছি, কোন জায়গায় যাচ্ছি? এই ব্যর্থতাগুলি আমাদের থাকবে। তাহলে মানে এই মুহূর্তে আমাদের কি বিষয়টা কি? এই ব্যর্থতাগুলিকে সামনে রেখেই, এগুলিকে ওভারকাম করে ভারতবর্ষের এগিয়ে যাওয়াটাই ভারতবর্ষের সাফল্য। আগেও অতীতেও দেখেছি, 1970 সালের পরে 71 সালে যখন বাংলাদেশের এই বিশাল শরণার্থীর চাপ আমাদের দেশে এসেছিল, এই ভারতবর্ষ দেখিয়েছে বিশ্ববাসীকে যে আমরা কিভাবে এই এত বিশাল সমস্যা, আমেরিকা নেই, বড় বড় দেশগুলি আমাদের পাশে দাঁড়াননি, মিস্টার নিক্সন তো সরাসরি বিরোধিতাই করলেন। ভারতবাসী প্রমাণ করে দিয়েছিল যে একাত্ম হয়ে কিভাবে এত বিশ্বব্যাপী সমস্ত মানুষগুলিকে, শ্রেষ্ঠ শক্তিধর দেশগুলিকে প্রায় পরাস্ত করে আমরা আমাদের নিজস্ব গোল যাচাই করেছিলাম এবং প্রমাণ করেছিলাম। এবং জেনিভা চুক্তি আমরা লঙ্ঘন করিনি। আশ্চর্যজনক, 16 তারিখ নিয়াজি যখন সারেন্ডার করলেন, তারপরে তাদের সঙ্গে যা ব্যবহার করা জেনিভা চুক্তি অনুযায়ী ব্যবহার করা হয়েছিল। তাদের পেছনে কি ছিল? পাক সেনাবাহিনীর পেছনে কি তাদের জৌলুসটা ছিল? লক্ষ লক্ষ মানুষকে তারা, নিরীহ মানুষকে তারা খুন করেছিল। ইচ্ছে করলে করা যেতে পারত, ভারত কিন্তু সেটা করেনি। সুতরাং এই নিদর্শন আমাদের কাছে, ওই সময়কার যদি কোনো সাফল্য বা ব্যর্থতা থেকে থাকে, তাকে সামনে রেখেই কিন্তু ভারত আস্তে আস্তে এগিয়েছে।
আমাদের 75 সালের বিশ্বকাপের ব্যর্থতা, ক্রিকেটের ব্যর্থতা, 79 সালের বিশ্বকাপে ক্রিকেটের ব্যর্থতা, 83 সালে বিশ্বকাপ ক্রিকেট জয়ের পেছনে কিন্তু মুখ্য ভূমিকা নিয়েছিল। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমরা 76 সালের ওয়ার্ল্ড কাপ, 76 সালের যে অলিম্পিকের আমাদের হকিতে ব্যর্থতা, 80 সালে কিন্তু স্বর্ণপদক জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং 75-এর আগে, হ্যাঁ 75-এর আগে আমস্টারডামে আমরা যখন হকি বিশ্বকাপে যখন আমরা রানার্স আপ হলাম, 2 গোলে এগিয়ে থাকার পরেও হল্যান্ডের কাছে হেরে গেলাম, তারপরে 75-এ তার পরের বিশ্বকাপে ওই ব্যর্থতাকে কাটিয়ে আমরা 75-এ কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম হকিতে। সুতরাং সমস্ত ব্যর্থতাগুলিকেই সামনে সাফল্যের একটা কাঠি হিসেবে চিহ্নিত করা যেতে পারে। ফেলিয়ার্স আর পিলার্স অফ সাকসেস। অফকোর্স। ওকে, ডক্টর বৈদ্য, আপনার কি মনে হয় বা এই বছর মানে 2023 যেটা চলে গেল, গত বছরে দেশের প্রাপ্তি এবং ব্যর্থতা কোন কোন জায়গায় ছিল, বিশেষ করে আপনি আপনার জগৎ নিয়ে যদি আপনি বলেন। খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন ছিল, উত্তরটা মিস্টার দিয়েছেন, সুন্দরভাবেই দিয়েছেন। আমরা আসলে আমাদের আলোচনার মধ্যে দীর্ঘ সময় তো আমাদের প্রেক্ষাপটের মধ্যে নিয়ে আসতে পারি না, আনলে বা আমাদের যে সময়টা আমাদের জন্য আছে বরাদ্দ তাতে শেষ করা যাবে না। সংক্ষেপে এটুকু বলি, গত বছরের সঙ্গে এই বছর, তো গত বছর প্রত্যেকটি বছরের মধ্যেই দেখুন একেবারে প্রতিটা বছর আমরা বলবো পূর্বাপর কিছু সাফল্য, কিছুটা ব্যর্থতা থাকেই। ব্যর্থতার সঙ্গে সাফল্য হাত ধরাধরি করে চলে। এটা পৃথিবীর সকল জাতির ক্ষেত্রে, সকল মানব সভ্যতার ক্ষেত্রে, বৈশ্বিক সকল সেক্টরে এই বিষয়টা আমরা দেখি যে কিছু ব্যর্থতা, কিছু সাফল্য থাকে। তার মধ্যে আমরা বেটার মনে করি, একটা বেটার ফিল করি যখন দেখি সাফল্যের পরিমাণটা ব্যর্থতার তুলনায় বেশি। আর সত্যিকারের অর্থে মানে আক্ষরিক অর্থে থাকলেও সত্যিকারের অর্থে ব্যর্থতা তো কিছুই নেই। একটু আগে তিনিও বললেন যে ফেলিউর ইজ দ্য পিলার অফ দ্য সাকসেস। যে আমাদের সাময়িক ব্যর্থতা শব্দটা খুব আপেক্ষিক বিষয়, একেবারে সাময়িক একটা বিষয় থাকে, পরবর্তীকালে আমরা এটা কাটিয়ে উঠি। অতীতেও বহুবার কাটিয়ে উঠেছি, গত 23-এও আমরা দেখলাম অনেকগুলো ক্ষেত্রে অতীতের তুলনায় অনেকটা এগিয়েছি। যেমন চন্দ্রযানের কথাটা এখানে বলা হয়েছে, আমরা আমাদের চাঁদ উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে নামতে পেরেছে, যেটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আমেরিকা পর্যন্ত পারেনি সেখানে, মানে পৃথিবীর কোনো রাষ্ট্র এখন পর্যন্ত ওখানে চন্দ্রযান পাঠাতে পারেনি। আর বাজেটও খুব কম, মানে কেউ কল্পনাও করতে পারেনি 7,700 সামথিং এরকম কোটি টাকা। এটা এই অল্প টাকা দিয়ে এমন একটি সাফল্য, যেটি পৃথিবীর যে শক্তিধর রাষ্ট্র, চীন বলি, রাশিয়া বলি কিংবা আমেরিকা বলি, তারা কিন্তু, জাপান, তারা কেউ করে উঠতে পারেনি, যারা টেকনোলজিতে অনেকটা এগিয়ে আছে। এটা তো একটা বড় সাফল্য অবশ্যই অবশ্যই। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখুন গত বছর 370 ধারা, যেটা কাশ্মীরে, যেটা আমরা পাশ করতে পারলাম, বাতিল করতে পারলাম। এর আগে আমরা সাহসও করিনি হয়তোবা। কূটনৈতিক দিক থেকে এটাও একটা কূটনৈতিক দিক থেকে পৃথিবীকেও আমরা চুপ রাখতে পেরেছি। আবার এখানে সমগ্র ভারতবাসীর কাছে যে আমাদের যে শক্তি, সামর্থ্য, সে সঙ্গে সদিচ্ছা, সেটাকে এস্টাবলিশ করতে পেরেছি। এবং যেই আশঙ্কাটা করা হয়েছিল যে 370 ধারা বিলুপ্ত হয়ে গেলে কিংবা 3 তালাক প্রথার মতো জিনিসগুলোকে বাতিল করা গেলে একটা কি বলবো, একটা বিক্ষোভের একটা আঁচ বা উত্তাপ আমাদের গায়ে লাগতে পারে। অর্থনৈতিক দিক থেকে বলি, সামরিক দিক থেকে বলি, কিংবা সামাজিক স্তরে বলি, কিংবা সার্বিকভাবে আমাদের মেলবন্ধনের ক্ষেত্রে বলি, কিন্তু তা হয়নি। আমরা দেখলাম যে কাশ্মীর সেই অর্থে এটা গ্রহণ করেছে। এটা মানে তার বিরুদ্ধে কোনো মিছিলও হয়নি, মিটিংও হয়নি, কিংবা কোনো রকমের প্রতিবাদও হয়নি। পৃথিবীও চুপচাপ এটাকে দেখেছে, যেটা ভারতের নিজস্ব আভ্যন্তরীণ বিষয় তো বটেই, বহুদিনের একটা পেন্ডিং কেস হয়েছে। একটি রাষ্ট্রের মধ্যে দুটি পতাকা, এগুলো হচ্ছে সাফল্যের অন্যগুলো দিক। এছাড়াও আমরা দেখবো আমাদের যে পার ক্যাপিটা ইনকাম বা আমাদের জিডিপি, যেটা আমাদের বলি যে মূল্য সূচক, সেই দিক থেকেও অনেকটা এগিয়েছি আমরা। যেই সময়টা, যে দুঃসময়টা সারা পৃথিবী কাটিয়েছে আমাদের করোনার সময়ে, এই সময়ও আমরা
এই ভারতবর্ষ কিন্তু একটা স্টেবল জায়গাতে ছিল। আচ্ছা। সেই সঙ্গে সঙ্গে এখন সম্প্রতি ধরুন আমরা গাজার কথা একটু আগে উল্লেখিত হয়েছে, আমি আর উল্লেখ করুন, আমার কবিতা একটু নিয়ে এসেছিলাম গাজা বা ইউক্রেন, সেখানে যুদ্ধ। বিষয়টা একবারেই দুটি রাষ্ট্র বা একাধিক রাষ্ট্রের মধ্যে অস্ত্র টস্ত্র নানা বিষয় আছে, এটার মধ্যে জড়িত আছে, কূটনৈতিক বিষয় আছে, তারপরে অস্ত্র ব্যবসার বিষয়টা আছে, আবার কারো কারো কাছে এটা স্বাধিকার রক্ষার সংগ্রাম, এইভাবে এটা মিলেমিশে এটা অন্য একটা পর্যায়ে এটা আছে। আমাদের বাংলাদেশে নির্বাচন, এখানে আমেরিকাকে দেখেছি কিছুদিন আগেও একটু খবরদারির চেষ্টা ছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার যে অবস্থানটা নিয়েছে, অর্থাৎ কিনা যে আমাদের রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা আমরা কিভাবে করব এটা আমাদের বিষয়, ভারত সেই ক্ষেত্রেও এই কথাটাকেই সমর্থন করেছে। এবং বলা বাহুল্য এখানে এসে, অর্থাৎ দক্ষিণ এশিয়াতে বৃহৎ শক্তিকে নাক গলাবার কোনো সুযোগ আমাদের বর্তমান যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার দেননি। এটা একটা সাফল্য, অর্থাৎ কূটনৈতিক সাফল্যগুলোর অনেকগুলো তো স্টেজ আছে, এটা একটা স্টেজ কিন্তু। আর বিশ্বগুরুর একটা সম্মান তো আমাদের ভারত পেয়ে গিয়েছে। G20-র কথা বলছিলেন দাদা, সেখানে বিশ্বগুরু এই শব্দটা এখন সাংবাদিকরা বিশেষ করে আপনারা খুব ব্যবহার করছেন, এটা শ্রদ্ধা থেকে করছেন বা বিশ্বাস থেকে করছেন, এগুলো সব প্লাস পয়েন্ট। নেগেটিভ বা কি পাইনি সেই যদি বলি, আমাদের জীবনটাই হচ্ছে মানে কি পেলাম আর কি পেলাম না তার একটা হিসাব নিকাশ একটা বিষয়। আমাদের জীবনটাতে এমন, রবি ঠাকুরও বলেছেন যে যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না, অর্থাৎ যা চাই তা ভুল করে চাই আর যা পাই তা চাই না। মানে আমাদের মনও তো জানে না যে আমরা ঠিক কি চাই, কোনটা আমাদের। তো সুতরাং অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণে যদি আমরা বিষয়টাকে বিচার করি, হ্যাঁ কতগুলো স্থূল বিষয় রয়েছে, অন্ন বস্ত্র আশ্রয় খাদ্য, এগুলোতে আমাদের এখনো কিছু মানুষ তো নিশ্চয়ই আজও মাথার উপর ছাদ পায়নি, যদিও প্রতি বছর লক্ষ লক্ষ নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে সরকারি উদ্যোগে এবং গরিবদের মধ্যে বন্টন করা হচ্ছে, কিন্তু ফুটপাতবাসী এখনো রয়েছে, কিংবা বহু মানুষ যেখানে অনেক মানুষের জন্যই কোনো খাদ্য মূল্য নেওয়া হয় না, অর্থাৎ বিনামূল্যে দেওয়া হচ্ছে, উজ্জ্বলা যোজনায় গ্যাস দেওয়া হচ্ছে বিনামূল্যে। সমস্যা তো কিছু থাকবে, কিছু থাকবে, এগুলোকে ওভারকাম আমরা করবার চেষ্টা করব। সড়ক যোজনার থেকে, সড়ক ব্যবস্থার দিক থেকে, এগুলো সরকারি প্রকল্প মানুষকে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের জনসংখ্যা বাড়ছে, আশা আকাঙ্ক্ষা বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে এগুতে হচ্ছে, তো ফলে প্রবলেম কিছু থাকবে, এটা ওভারকামের চেষ্টাও চলছে বলে আমার দৃঢ় বিশ্বাস। ওকে, আমরা খুব ছোট্ট করে একটা জায়গায় একটু রাজ্যের ব্যাপারটা আসবো, খুব ছোট্ট করে যদি হয়, তারপর আমরা 2024-এর প্রত্যাশা বিভিন্ন আঙ্গিকে সেটু জানার চেষ্টা করবো আপনাদের কাছে। বিশুদ্ধা, 2023-এ রাজ্যের প্রাপ্তি, বিশেষ প্রাপ্তি রাজ্যের তেমন কোনো উল্লেখনীয় যেটা আপনার মনে পড়ছে এই মুহূর্তে? 2023-এ তো আমাদের ইলেকশন গেল, তো ইলেকশন এটা একটা বড় ইস্যু ছিল, ইলেকশন ইস্যু ছিল, বিধানসভায় আমাদের ইলেকশন, এটা একটা বড় ইস্যু ছিল। আর আমাদের এখানে প্রাপ্তি বলতে সেভাবে বলতে গেলে তো অনেক কিছুই আছে, আমি বলবো এখানে বিশেষ করে মূলত সবগুলোই সেন্ট্রাল স্কিমের ব্যাপারে আমি বলবো এখানে। বিশেষ করে IAY ঘরের কথা বলুন, বা আপনার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কথা বলুন, জল জীবন মিশনের, তারপর টয়লেটের কথা বলুন, বা এরকম আরো অনেক কিছু, হ্যাঁ, শ্রম কার্ডের ব্যাপার, আরো অনেক কিছু আছে এরকম। তো এগুলো সবই কিন্তু মানে আমি বলবো অনেক ভাইটাল। এছাড়া আমি বলবো আরো যদি বলুন আপনি, এখানে আমাদের যেমন অনেকগুলো রাস্তার, কিছুদিন আগেও একটা দিয়েছে রাস্তা, এই আপনার এই খোয়াই টু হরিণা পর্যন্ত জাতীয় সড়ক, হ্যাঁ, তারপর IDB প্রজেক্ট আমাদের ট্যুরিজমের ডেভেলপমেন্টের ব্যাপারে অনেক কিছু আছে প্রজেক্ট। আর NH তো অনেক কিছু আছে আমাদের, অনেকগুলো NH। তো এগুলো তো বিশাল বড় প্রাপ্তি, ছোটখাটো না, অনেক বড় প্রাপ্তি এগুলো সব। আচ্ছা, তো এগুলো কন্টিনিউয়াস প্রসেস আমি বলবো এখানে, এগুলো কন্টিনিউয়াস প্রসেস। আর বাকি এগুলো আমি খুব ইম্পর্টেন্ট প্রাপ্তি বলবো। আর আমি আরেকটা এখানে উঠে এসেছি, তাই আমি একটু বলছি, এটা যে উমেন্স রিজার্ভেশন যেটা বিলটা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিশেষ করে, এটা একটা অনেক বড় প্রাপ্তি, এটা একটা অনেক বড় প্রাপ্তি। এটা নিয়ে আমরা আলোচনা করেছি এখানে ডিটেইল। এখন ডিটেইল আলোচনা করতে গেলে
ব্যাপার না, আছে, আসলে মনে হচ্ছে কিন্তু যে বলছেন- এটা সিস্টেম করা আছে কিন্তু পরিষ্কার এখানে। সেন্সাসের পরে আর সেটা আমি- হবে। আর আমি যেটা বলবো এখানে আরেকটা জিনিস, সেন্সাসের পরে হবে কোন সেন্সাস? আমাদের সর্বশেষ সেন্সাসটা কবে হওয়ার কথা ছিল আর কবে হচ্ছে? না, সেটা এখন বলা হচ্ছে 2011-র পর। 2021-এ যেটা হওয়ার ছিল সেটা কোভিডের জন্য হয়নি, তো সেটা 2024-এর লোকসভার পর প্রসেসিং শুরু হবে এবং সেখানে সেন্সাসটা করতে হয়তো 2 বছর সময় লাগতে পারে এবং তারপর এই সেন্সাসটা হয়ে যাওয়ার পর এই সংরক্ষণ বিলটা সংরক্ষণ বিলে যে implementation হবে। সংরক্ষণ বিল তো এখন সংরক্ষণ আইন হয়ে গিয়েছে, হুম, সেখানে কি উল্লেখ করে দেওয়া হয়েছে যে অত সাল থেকে শুরু হবে? কিচ্ছুই নেই। আচ্ছা, আপনি আইনটা স্পষ্ট করে পড়ুন, হুম, দেখবেন স্পষ্টীকরণ কিছুই নেই। আচ্ছা, এই আমার মনে হয় কথাগুলো এটা তো নিয়ে আমরা প্রকাশ। যে ডিসকাশন করেছি একবার, আচ্ছা। আলাদা আলাদাভাবে আমি একটা চাইবো কি দর্শকরা যারা দেখছেন হুম, ওনারা জেনে নিন, আচ্ছা, তাহলে ওনাদের পরিষ্কার হয়ে যাবে। আর ইয়ং প্রচুর দর্শক আছে, হুম, ওনারা ওমেন রিজার্ভেশন বিল নিয়ে ডিটেইল পড়লে পরে ওনারা বুঝতে পারবেন যে কি কারণে এখন করা সম্ভব নয় এই জিনিসগুলো। কারণ সবাই সেটাই যার যার সেটাই পার্সোনাল সেটাই মতামত আছে, এটা কিন্তু সেটাই দর্শকদের উচিত হবে এগুলো সেটাই- নিজেরা জেনে নিলে সেটাই better আমরা হবে বলেছি জিনিসটা। যে আমি যেটা বলার চেষ্টা করেছি সেটাই- সেটা হচ্ছে উইমেন্স রিজার্ভেশন বিল অসাধারণ বিল, বিলটা কোনো ভালো, সন্দেহ নেই, মনে মনে কিন্তু বলছেন কবে থেকে চালু? implementation-টা কবে কবে থেকে চালু, হবে? কবে থেকে হবে এটা সেটা এখন নিয়ে বলা সম্ভব না, একটা কেন সংশয় সম্ভব রয়েছে। না এটা আর কি। হ্যাঁ, সেটাই ওইটা detail এর জন্য বলছি যেহেতু আমি, এটার কেন সঙ্গে সম্ভব না। সেন্সাস জড়িয়ে আছে, হ্যাঁ। তো সেন্সাসটা হলেই এটা হবে এরকম At least ব্যাপারটা। আমি এটা দেখবো যে ইন্টেনশন, দেখুন আমরা কি দেখি, প্রথম হচ্ছে কি সরকারের ইন্টেনশন আছে কিনা করার, এটা আমার সবচেয়ে বড় দিক। সবচেয়ে বড় ইন্টেনশন ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে সরকার কি চাইছে, সরকার কি রকম, আদার কমপ্লিকেশনস কি আছে, এগুলো ওভারকাম করে, এগুলো আর কি। আচ্ছা, যেটা এবার বলছিলাম, আজকে তো আশা আকাঙ্ক্ষার ব্যাপারটা একদম আসছে। একদম একদম। আজকে কিন্তু আবার কল্পতরু দিবস, কল্পতরু। কল্পতরু দিবস, 1 জানুয়ারি। কল্পতরু দিবস, কল্পতরু দিবস দাদা আরো ভালো বলতে পারবেন। তো কল্পতরু দিবস আজকে আমাদের রামকৃষ্ণ আশ্রমের সবাই এটা পালন করা হয় এটা। তো কল্পতরু দিবসে মানে শ্রীরামকৃষ্ণ কি কি ইয়ে করতে চাইছেন, মানে সবার চৈতন্য হোক, হুম, চৈতন্য হোক। এবং এখানে আরেকটা যেটা যে যে আমাদের গীতাতে যেটা বলা হয়েছে যে কাজ অনুযায়ী ফল হবে, চৈতন্য হোক আমাদের সবকিছু নিয়ে। আচ্ছা, তো এই জায়গাটাতে আমাদের এই বছরে ওভারঅল যেটা আমি বলবো সেটা হচ্ছে কি শুধু গভর্নমেন্ট বা এরকম না। যেমন ধরুন একটা প্যারেন্ট আছে, হুম, একটা প্যারেন্ট ওর বাচ্চাদের কি দিশা দিচ্ছে, শুধু গভর্নমেন্ট, এটা আমাদেরও দায়িত্ব আছে। ব্যক্তিগত স্তর। ভবিষ্যৎ আমরা কি দেখতে চাই, হুম, এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট। কিন্তু ছোট ছোট জিনিস নিয়ে এই যে বললাম রেজলিউশন বানানো, হুম, এটাতে কিন্তু ইম্পর্টেন্স আছে এই জায়গাটাতে, ভেরি ভাইটাল থিং। তো এইখানে হচ্ছে কি আপনার এই যে আপনার এই ছোট ছোট বাচ্চারা, আমি ওদের কি বানাতে চাই, ওদের চৈতন্য হোক, মানে কি আমরা এক্স্যাক্টলি কি চাইছি আমাদের যে কি হলে পরে ওদের ফিউচারটা বেটার হবে। আমরা আজকাল অনেক ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা ইনকাম করছে, একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, কিন্তু জীবনের দিশা দেখতে পাচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু ভাইটাল, প্যারেন্টদের চিন্তা করার বিষয় আছে এই জায়গাটাতে। আচ্ছা, একদম ছোট স্কুল লাইফ থেকে আমি বলবো এই জায়গাটাতে একদম, একদম। খুব ভাইটাল এটা। ঠিক। এবার চৈতন্য হোক মানে কি আরো প্রত্যেক স্কুলে স্কুলে দেখুন বিভিন্ন লেভেলে এক্সপেকটেশন থাকবে। যেমন ধরুন একটা প্যারেন্ট চাইবে একটা স্কুল, প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তো প্রাইভেট স্কুল ভালো পারফর্ম করুক। এবার প্রাইভেট স্কুলের টিচার চাইবে আমাদের জবের একটু এসুরেন্স থাকুক, জবটা। এবার জব এসুরেন্সের জন্য কি হচ্ছে দেখবেন আমাদের অনেক স্কুল আছে, কোনো না কোনো সময় কেউ না কেউ যখন হেড ছিল এই জায়গাটাতে, মানে ডিসিশন মেকিং এর টপ পজিশনে ছিল, ও হয়তো সার্ভিস বুক থেকে সবকিছু ঠিক করে নিয়েছে। তাহলে ওইখানে কিন্তু মানে এই টিচাররা যারা আছে ওদের সার্ভিস এশিউরড হয়ে গেছে, তখন ওরা মন দিয়ে কাজ করতে পারছে। সেম জিনিস আমাদের মানে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে সেম জিনিস আসছে। ওভারঅল আমি যেটা বলতে চাইছি, শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন চৈতন্য হোক কর্ম অনুযায়ী ফল, এইগুলো আমাদের ব্রেইনে যখন ঢুকবে তখন আমাদের কি দরকার, দরকার হচ্ছে আমাদের অন্যের জন্য চিন্তা করার মানসিকতা সম্পন্ন লোক। যত বেশি করে এই ধরনের লোক সরকারের পলিসি মেকিং এ থাকবে তত বেশি করে বেনিফিটেড হবে জনগণ। কারণ প্রত্যাশা তো থাকে কাদের থাকে,
মূল প্রত্যাশা থাকবে জনগণের প্রত্যাশা থাকবে, সরকারের কাছে যদি প্রত্যাশা বলি জনপ্রতিনিধির কাছে থাকবে, কোনো আমলার কাছে প্রত্যাশা থাকে না কিন্তু। সুতরাং জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা থাকে। এটা জনপ্রতিনিধির কি করতে হবে, জনপ্রতিনিধির ওই রকম লোক বসাতে, সেনসিটিভ গভর্নমেন্ট কারা চালাতে পারবে? কারণ একজন চিফ মিনিস্টার, আমাদের চিফ মিনিস্টার খুবই ভালো লোক, সজ্জন ব্যক্তি, অনেস্ট লোক, কিন্তু ওনার পক্ষে তো চালানো সম্ভব না। ওই জায়গাতে আসছে এখানে যে তুমি সেই সরকার চালানোর ক্ষেত্রে হ্যান্ডস নিয়ে নেওয়া, এই জায়গাটাতে একজন ধরুন প্রায়োরিটি এবার আসছে আরেকটা, যেমন বেকারদের একটা এক্সপেকটেশন থাকবে। আমি আগেও একদিন বলেছিলাম বেকারদের যেমন আমাদের কমিটেড এক্সপেন্ডিচার, অনেকটা কমিটেড এক্সপেন্ডিচার আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল ডিপেন্ডেন্ট স্টেট, মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর সাপোর্ট করছে। এবার স্টেটের যে বাজেটটা আছে, এই বাজেটটার ভিতরে কমিটেড এক্সপেন্ডিচারটাকে আমরা কোথাও কমিয়ে বেকারদের কর্মসংস্থানে বিভিন্নভাবে আমরা কিছু করতে পারি কিনা, এই জায়গায় ভাবার মতো কিছু লোক সরকারের ভিতরে নিশ্চয়ই আছে। না থাকলে সরকার, আমাদের চিফ মিনিস্টার যে জনপ্রতিনিধির হেড আছেন, উনি জিনিসটা দেখার ব্যাপার আছে। এইরকম ভাবে আমি বলবো। আসবো আপনার কাছে মনিমদা, এই যে জায়গাটাতে 2024-এর যে প্রত্যাশা বিভিন্ন ক্ষেত্রে, তার সঙ্গে আমাদের রাজ্যের গত বছরের কোনো জায়গায় আপনার মনে হয় যে এটা বিশেষ প্রাপ্তি ছিল রাজ্যের জন্য, বা এই জায়গাটাতে রাজ্য আরো একটু ভালো করতে পারতো, এই জায়গাটা ব্যর্থ রাজ্য, এই জায়গাটার সঙ্গে জুড়ে দিয়ে আপনার কথাতে আলোচনায় 2024-এর প্রত্যাশা, বিশেষ করে ধরুন কর্মসংস্থানের ক্ষেত্রে, বা আমরা যে আজকাল যে শিক্ষা নিয়ে অনেকগুলো কথা হচ্ছে, এনইপি নিয়ে কথা হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে, যুব সমাজ, বা এই যে নেশা আসক্ত হচ্ছে যুব সমাজ, এইসব ক্ষেত্রে 2024-এর কি প্রত্যাশা আপনি যদি বলেন, অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে আসে। না, ইয়ে তো 2024-এ তো বেকার সমস্যার সমাধান ইত্যাদি বিষয়। প্রথম যে কথা আপনি শুরুতেই যে একটা কথা লাস্ট বলেছিলেন যে নেশা, এই যেগুলি এই যে কমিটেড এক্সপেন্ডিচার বা যে বিষয়গুলি থাকে, বা নন প্ল্যান বাজেট অর প্ল্যানিং বাজেট, এই বিষয়গুলি আমরা অনেক বছর ধরে শুনছি। হ্যাঁ, এগুলি সরকারের দায়িত্ব, সরকার যিনি থাকবেন ওনার দায়িত্বের ভেতরে পড়ে। উনি যদি না করেন সমালোচিত হবেন, করলে প্রশংসিত হবেন। সেই ক্ষেত্রে আপনার যে কথাটা আপনি প্রথম যেটা শুরু করেছিলেন, লাস্ট পয়েন্ট যেটা রেখেছি, সেটাতেই আমি জোর দিতে যে এই যে নেশার বিষয়টাতে এমন ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি আমাকে গত ভারতবর্ষ, ত্রিপুরা রাজ্যে তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেইছেন এটা নেশা করিডোর হয়ে গিয়েছে। তো এবং উনি নিজে উদ্বিগ্ন, নানা রকম প্রোগ্রাম নেওয়া হচ্ছে, প্রোগ্রামগুলি চেষ্টা বিভিন্ন এই যে নেশার সঙ্গে কাজ করছে, নেশাকে মুক্ত করার জন্য বা নেশামুক্ত করার জন্য ছেলেগুলি বা মেয়েগুলিকে বের করে আনার জন্য যারা কাজ করেছে, ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের সঙ্গে কথা, ভয়ঙ্কর অবস্থা, ভাবা যায় না এমন অবস্থা। স্কুলগুলি নামে ধামে স্কুলগুলি বলে দিচ্ছেন তারা ওপেনলি, এই স্কুল কলেজগুলিতে এই ধরনের ঘটনা হচ্ছে। আমার প্রশ্নটা এখানে হচ্ছে যে সামনে বড় নির্বাচন একটা আছে 24-এ, এই নির্বাচনে ম্যানিফেস্টোতে আনা হোক। আপনি গত 5 বছরের কটা ম্যানিফেস্টোতে নেশা বিরোধীর ইয়ে আছে? একটা ম্যানিফেস্টোতে দেখাতে পারবেন? একটাও পারবেন না, একটাও নেই। ফলে এটাকে প্রায়োরিটি দেওয়া হোক এই জায়গায় 24-এ। আর 23-এর ব্যর্থতার ক্ষেত্রে অন্য কিছু ছেড়ে দিন, সবকিছু। আমরা এখানে 1 ঘন্টার অনুষ্ঠান করেছিলাম 23-এ, কুমারঘাটের ঘটনাটার কি হলো? আমি সেটাতে আসার আগে আপনি ম্যানিফেস্টোতে কি চাইছেন? নেশা বিরোধী, হ্যাঁ, নেশা বিরোধী কোনো কাজ করা হবে, স্পেসিফিক কাজ। হ্যাঁ, আপনি চিন্তা করুন 221 কোটি টাকা লাইক দ্যাট, এই যে যারা নেশায় আক্রান্ত হচ্ছে তাদের রিহ্যাবিলিটেশন সেন্টার করার জন্য একটা অনুদান পাওয়া গিয়েছে ত্রিপুরা। যে কোনো রাজনৈতিক দল সেটা দেয়। তাহলে আমাদের এই মুহূর্তে নাম কোয়াস্তে কিছু বেসরকারি ইউনিট এই নেশার বিরুদ্ধে কাজ করছে। ওরা কারা, কি পরিমাণ পয়সা কার কাছ থেকে কিভাবে নিচ্ছে, আপনি গেলে খোঁজ করলে বলবে। আমি এদের নিয়ে আলোচনা করে তাদের গুরুত্ব বাড়াতে চাই না, এদের দিকে নজর রাখা উচিত। যেগুলি আছে সেগুলি হচ্ছে সরকারি যে হসপিটালগুলি আছে সেগুলিকেই দিয়ে। আপনি ওইখানে অদ্ভুত ব্যাপার যে সিস্টেমটাও সুন্দর, যে এই যে ছেলেগুলি বা মেয়েগুলিকে নিয়ে আসছে,
নিয়ে এসে তাদের যে ট্রিটমেন্টের পদ্ধতি, তাদের যে হুট করে নেশা থেকে বার করে নিয়ে আসার কোনো সুযোগ নেই। নেশা দিয়েই, নেশার মাধ্যমে আস্তে 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 কমিয়ে আনতে এটা অনেক দিনের সময় লাগে। আমি একটা পরিবারের সঙ্গে কথা বলেছি, যে পরিবারটা প্রায় ধনে এবং প্রাণে শেষ হতে চলেছে। আমি একটা ইনসিডেন্টে, এই বামুটিয়াতে একটা ইনসিডেন্টে ছিলাম। মাননীয় মন্ত্রী একটা রাস্তা উদ্বোধনের জন্য গিয়েছেন, একটা বাড়ি থেকে এক মহিলা চিৎকার করে বেরিয়ে এসে মন্ত্রীর পায়ের উপর পড়লেন, বললেন আমি ঘর চাই না, খাওয়া চাই না, কিচ্ছু চাই না, আমার ছেলেটাকে থেকে আমাকে বাঁচান, আমি আর পারছি না, আমার সমস্ত কিছু গেছে। এই যে বিষয়গুলি যখন কাছ থেকে দেখি তখন মনে হয় এটাই প্রায়োরিটি হোক। ওকে, নেশা বিরোধী ম্যানিফেস্টোতে আপনি চাইছেন, আর 23-এর যে কথাটা বলছিলাম, 23-এর আর বাকিগুলি ছেড়েই দিলাম। কুমারঘাটের ঘটনাটা বেদনাদায়ক। এটা আমরা 1 ঘন্টা অনুষ্ঠান করেছিলাম, একদম পরপর 2টো অনুষ্ঠান করেছিলাম, একদম আজ পর্যন্ত 8খানা মানুষ, পরবর্তী সময় আরো 2জন মানুষ, বেদনাদায়ক ঘটনা, নেগলিজেন্সির চূড়ান্ত। এই যে ঘটনাটা এখন এটা কি ধর্মীয় দোষ? তো না, কিছু লোকের নেগলিজেন্সির জন্য হয়েছে, কেন ব্যবস্থা নেওয়া হলো না? এরকম ঘটনা আরো আছে। এই যে নেশার জন্য যে আক্রমণগুলি পুলিশের ওপর হচ্ছে, গ্রেপ্তার বেল হয়ে যাচ্ছে, এই যে মানব পাচার, কালকেও বোধহয় সেন্ট্রাল থেকে লোকজন এসে এখান থেকে 4 জনকে ধরে নিয়ে চলে গিয়েছে, এই পর্যন্ত 32-এর উপর হয়ে গিয়েছে, রাজ্য সরকারের কাছে কোনো খবর নেই। মানব পাচারটা একটা ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আর শিক্ষা টিক্ষার কথা তো সব সময় বলা হচ্ছে, নতুন করে আর বলা হচ্ছে না, আমরা সবাই চাইব শিক্ষার অগ্রগতি হোক। কেন এনইপি চালু করার পরেও এখনো কলেজগুলিতে এনইপি সঠিকভাবে চালু হলো না? আমার কাছে তথ্য আছে, চালু করতে পারেনি, কারণ ইনফ্রাস্ট্রাকচারে মানে সমস্যা আছে। তো এই বিষয়গুলি তো আমরা চাইব 2024-এর ভেতরে, 24-এ আরো এগিয়ে যাক। রাস্তাঘাট নির্মাণ, জলের সমস্যার সমাধান করে দেওয়া, এটা সরকারের দায়িত্বের ভেতরে পড়ে। আমি যদি মনে করি, আমি জনপ্রতিনিধি, আমি মনে করলাম ওই বাড়িতে 4খানা জলের পাইপ 4টে বাড়িতে দিয়ে দিলাম, এটা আমার ডিউটির ভিতরে পড়ে। আমি কি এগুলি না করলে কি হবে? হবে না তো, এগুলো তো করতেই হবে, এগুলি তো স্বাভাবিক, ভোট দেবে। এখন ভোটটাই যদি সবচেয়ে বেশি হয়ে যায়, তো সেটা আমি আসছি না এখানে। আমি যেটা চাইছি যে এই রাজ্যের মানুষ ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই ভূমিকা নিতে গেলে রাজ্য সরকারের যে ফেডারেল ব্যবস্থার ভেতরে থেকে, প্রশ্নবোধক কাছে ফেডারেল ব্যবস্থা থাকবে কি থাকবে না পরের বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করতে পারবো, এর ভিতরে থেকে আপনাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত আছে, সে কাজটাকে আপনাকে সঠিকভাবে নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন দিবেন বাবু, আপনি ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে বর্ডারের দিকে রাস্তাটাই জানতো, আজকে 5 বছরের উপরে কাজই হচ্ছে, কি অবস্থা যায়। ফলে এই রাস্তাটা কি তৈরি করতে সাংঘাতিক পরিকল্পনার দরকার, টাকা নেই এরকম তো না। কি কেন হচ্ছে না? এই যে আপনার এটার প্রতি যে মানে যাদের নজর দেওয়ার কথা, তারা কি করছেন? স্বাভাবিকভাবে মানুষ আমাকে হয়তো বুঝিয়ে দিতে পারবেন কোনো একজন ইঞ্জিনিয়ার, এই কারণে হচ্ছে না, ওই টেকনিক্যাল বিষয়ে হচ্ছে না। সাধারণ মানুষ, গরিব মানুষের অংশ তো ওই অংশটাই বেশি। 2টো গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের মানে বৃহৎ 2টো স্লাম এরিয়া, ওখানে গরিব অংশের মানুষ ওখানে সবচেয়ে বেশি। এই জায়গাটাতে কি হচ্ছে? এই সমস্ত কিছু কিছু সমস্যা আছে, সমস্যা উত্তরণের পথ নেই তা না, সুতরাং স্বাভাবিক। আর একজন আমি মানে আমাদের দাদা যে 370 ধারা বলেছেন, একটা অসাধারণ রায় দিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়টা যদি আপনারা সঠিকভাবে পড়েন, একেবারে চোখ কান খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছে 370 ধারা নিয়ে জম্মু কাশ্মীর কোনোদিন বাড়তি সুবিধা পায়নি। তাহলে আমরা এতদিন যে শুনে আসছি স্বাধীনোত্তর ভারতবর্ষের পরে জম্মু কাশ্মীরে সরকার কোনো বিশেষ ব্যবস্থা নিতে পারে না, তার একটা বিশেষ ক্ষমতা ভোগ করছে, তাহলে বিষয়টা কি? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। রায়টা যদি পড়েন, আরেকদিন কথা আর করবেন, আমি শুধু বললাম এই কথাটা, আমাদের চোখ কান খুলে দিয়েছে এই রায়। ঠিক, আমরা 370 নিয়ে অবশ্যই আরেকদিন আলোচনা করা যেতে পারে, অবশ্যই করব আমরা। তবে এটা খুব সুন্দর আপনি দাবি করলেন যে বিভিন্ন রাজনৈতিক দল যে ম্যানিফেস্টো ঘোষণা করে, সেখানে নেশার বিরুদ্ধে ওনারা কি কাজ করবেন কিনা, তাদের কঠোর আইন ম্যানিফেস্টোতে থাকে কিনা, সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। খুব সুন্দর একটা পয়েন্ট আপনি তুললেন। একদম অনুষ্ঠান শেষ, আমার হাতে 2-3 মিনিট সময় আছে, জাস্ট ছোট্ট করে 1 মিনিটের মধ্যে 3জনের কাছে 3 মিনিটের সময় চাইব যে
রাজ্যের জনগণের কাছে, যারা আমাদের দেখছেন, আমাদের দর্শক বন্ধু যারা তাদের কাছে, রাজ্যের জনগণের কাছে আপনাদের কি বার্তা থাকবে, আর বিশেষ করে সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা থাকবে, কোন দিকটায় কাজ করার জন্য বা কোন দিকটায় নজর দেওয়ার জন্য সরকারের কাছে, সরকারকে আমরা অনুরোধ করতে পারি বা আপনার প্রত্যাশা? আমাদের আমাদের আজকের এই আলোচনায় মোটামুটি সব বিষয়গুলো একটু একটু আমরা টাচ করতে পেরেছি, এবং আমাদের মূল বক্তব্যের যে একটা ডাইমেনশন সেটাও আশা করি এতক্ষণে উপস্থাপিত হয়েছে। দর্শক এবং শ্রোতৃমণ্ডলী তারা দেখেছেন এবং বিচার বিবেচনা বিশ্লেষণও করছেন। এখন কথা হচ্ছে আমাদের সামনে যেগুলো মূল বিষয়, যেগুলো অবশ্য কর্তব্যের মধ্যে পড়ছে, নেশার বিরুদ্ধে তীব্র নেশার বিরুদ্ধে সরকারকে, আমাদের রাজ্য সরকারকে অধিক মনোযোগ দিতে হবে, আর একটু বেশি মনোযোগ দিতে হবে, কেননা এটা ভয়ঙ্কর অবস্থায় আছে। নো ডাউট চেষ্টা হচ্ছে বিভিন্ন সামাজিক সংস্থাগুলো, আমরা বিস্তারিত যাচ্ছি না, আমি সময় পড়ে গেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের যে বেকার সমস্যা, ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়েছে, কিন্তু আরো বেশি সংখ্যক দরকার, কেননা অনেক পদও খালি আছে। আর আমাদের এই ত্রিপুরা রাজ্য, যেহেতু এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, এখানে সরকারি চাকরিটাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নেশার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত রাস্তা ঘাটের কথা বলা হচ্ছিল এখানে, সেগুলোর মধ্যে অনেকগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওইদিকেও, এটা গ্রামাঞ্চল যদিও, সেদিকেও যথেষ্ট রাস্তাঘাট হচ্ছে। তবে 2-1টি জিনিস যেটা দেখা গেছে, যে বর্ডার পর্যন্ত একটা রাস্তার কথা তিনি বলেছেন, আমিও দেখেছি, সেটাতে রাস্তাটা ইতিমধ্যে যথেষ্ট প্রশস্ত করা হয়েছে। তবে একটা কথা কিন্তু আমি বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে এই, আমরা ইংরেজি যে নববর্ষ যেভাবে উদযাপন করতে দেখলাম, 12টার পর যেভাবে বাজি পটকা ইত্যাদি ইত্যাদি ফুটতে দেখলাম, দুঃখের বিষয় যে আমরা যখন পয়লা বৈশাখ আসে, সেইভাবে আমাদের নবীন প্রজন্মকে অতটা তার সঙ্গে সংশ্লিষ্ট হতে দেখি না। আমরা সেই বিষয়টা নিয়ে আরো একটা দিন আলোচনা করা যেতে পারে ডক্টর বৈদ্য। আমরা আমাদের সংস্কৃতিকে কিভাবে দূরে ঠেলে দিচ্ছি, আপনি বলছেন আমরা অন্য সংস্কৃতিকে সেখানে গ্রহণ করছি, অন্য সংস্কৃতি পালন করছি, কিন্তু নিজের সংস্কৃতিকে দূরে ঠেলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, বিশেষভাবে ছোট্ট করে একদম এটার রেফারেন্স নেশা জাতীয় জিনিসের এই জায়গাটাতেও আমাদের এটা মূল কারণ, কিন্তু এটা কিন্তু আমাদের এই সমাজ সংস্কৃতিকে আমরা, এটা একটা মূল কারণ। এবং এই কারণে, এবং এই ক্ষেত্রে আমি বলবো এখানে আমাদের যে সনাতন সংস্কৃতির ভিতরে এটার আরো কিছু এনকারেজমেন্ট দরকার আছে, একটু অ্যাক্টিভিটি দরকার আছে। এবং সেই সঙ্গে আমি বলবো প্রত্যেক পাড়ায় পাড়ায় বিশেষ মহিলা স্কোয়াড তৈরি করার জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে। নেশা, কারণ প্রত্যেক বাড়ির মা বোনদের নিয়ে, তাহলে কি হবে, মহিলা ওনারা কিন্তু খুব ভালো অ্যাকশন নিতে পারবেন বলে আমার বিশ্বাস। আর আমি জাস্ট বলবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং দাদার কথার রেফারেন্স নিয়ে আমি বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সরকারের আমলাদের নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের, এবং উনি যে কথা বলেছেন এটাও আমি করছি যে সরকার অ্যাকচুয়ালি দায়বদ্ধ আলটিমেটলি এটার জন্য। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারকে আমার মনে হয় বিরোধীরা খুব একটা সরব না বলে, চুপচাপ না থেকে, এই জায়গাটাতে আমি বলবো সরকারের চোখ কান খুব খাড়া করার দরকার আছে। এবং আমি যেটা বলছিলাম যে যারা ইন্টারেস্ট নিতে পারে, যারা চিন্তা করে অন্যের জন্য, যারা আইডিয়া দিতে পারে, এই যেগুলো কতজন আইপিএস আইএএস টিসিএস থেকে আপনি কি আইডিয়া পাচ্ছেন, বাইরে থেকে এগুলো আপনি অ্যানালাইসিস করার দরকার আছে। আপনি যদি সেই যোগ্য মানুষগুলোকে খুঁজে বের করে তাদেরকে এম্পাওয়ার করতে হবে, এবং তাদের যে ব্রেইনটাকে কাজে লাগাতে, একটু আমি একটু শেয়ার করি এখানে। 370 ধারার দাদা যেটা বলেছেন এবং উনি যেটা বলে, যেটাই হোক পিছনের এত ডিটেইলে আমি না গিয়ে শুধু এতটুকু বলতে পারি, গত কয়েক বছরের ভিতর, গত বছর আমি দেখলাম প্রায় 2 কোটি লোক কাশ্মীর ভিজিট করেছে। এখানে এমপ্লয়মেন্ট প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আপনাদের যদি পরিচিত কোনো কাশ্মীরি থাকে, আমার আছে বলে আমি কথা বলে জেনেছি, ডিফারেন্ট অ্যাটমসফিয়ার। 370 ধারা, 370 ধারা নিয়ে কথা বললে অনেক বিষয় করা যায়। বিশ্বজিৎবাবুর প্রথম কথাগুলির ক্ষেত্রে আমি বলি যে আজকে তো কল্পতরু দিবস, রামকৃষ্ণের সেই কথাটাই, সরকারের চৈতন্য হোক।
অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। ডক্টর বৈদ্য আপনাকে ধন্যবাদ, বিশুদ্ধবাবু আপনাকে ধন্যবাদ, মণিবাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের নববর্ষের প্রথম টক শো নিউজ ভ্যানগার্ডে। আমরা কি নিয়ে আলোচনা করলাম আপনারা সবটাই বুঝেছেন হয়তো। দেশ, রাজ্য এবং প্রাপ্তি, প্রত্যাশা, ব্যর্থতা সবকিছুই কিন্তু উঠে এসছে। তবে আমরা যেটা ব্যক্তিগত স্তরে নিজেদের আমরা চেষ্টা করতে পারি কিছু কিছু জায়গা, যেটা বিশ্বজিৎবাবু বলছিলেন। হ্যাঁ, আপনার কথা দিয়ে যদি আপনি আপনার মাধ্যমেই বলি, যে আমরা যে কথাগুলি বললাম, মানে যারা সরকারে থাকুন বা না থাকুন, যারাই আমাদের কথাগুলি মানে শুনে যাতে কার্যকরী পদক্ষেপ নিতে পারেন। আমরা কিন্তু ওদের সমালোচনা করেছি শুধু সমালোচনার জন্য, একদম আলোচনা করেছি। নিউজ ভ্যানগার্ড নিউজ অবশ্যই আমরা এতটুকু সময় কাটাইনি, আমরা আশা রাখি এবং মানুষের জন্য আমরা বিশ্বাসী যে নিউজ ভ্যানগার্ড যা বলে তা অবশ্যই সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সরকার অবশ্যই শোনে, এবং তারপর যেখানে যেখানে কার্যকর করার সরকার নিশ্চয়ই সেটা করে। এবং আজও যে ব্যাপারগুলো উঠে এলো, যে কথাগুলো উঠে এলো, সেখানে সমালোচনা নয়, কোন জায়গায় ব্যর্থতা রয়েছে বা কোন জায়গায় অসম্পূর্ণ রয়েছে সেই জায়গাগুলোকে যদি তুলে ধরতে পারে তাহলে নিশ্চয়ই জনপ্রিয় আরো বেশি হবে, সেটা আমরা সবাই মনে করি। তো আগামী দিনে ভালো থাকুক মানুষ, কেন মানুষের জন্যই সবকিছু করা, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটা নিউজ ভ্যানগার্ড চায়। এবং তার জন্যে যতটুকু আওয়াজ তুলতে হয়, যতটুকু প্রতিবাদ করতে হয়, যতটুকু সোচ্চার হতে হয়, সেটা নিউজ ভ্যানগার্ড হবে, কারণ মানুষের কথাই নিউজ ভ্যানগার্ড বলে। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নতুন বছর